আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। মহামারীর এই দুর্যোগের সময় তোমাদের আমরা শ্রেণীতে পাঠদান করতে পারছি না বলে আমরা তোমাদের উপকারের কথা চিন্তা করে অনলাইন এডুকেশন প্রোগ্রাম শুরু করেছি। আশা করি শিক্ষার্থীরা অনলাইন এডুকেশন এই প্রোগ্রামের সাথে তোমরা সংশ্লিষ্ট থেকে ভালোভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজকের এই অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি ফেরদৌসী বেগম, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়, সাভার, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের নবম শ্রেণীর অর্থনীতি বিষয়ের অষ্টম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি আমি তোমাদের এর পূর্বে কয়েকটি ক্লাসে পড়িয়ে দিয়েছি এবং কিছু সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের পড়ে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা এই অধ্যায়টি ভালোভাবে আয়ত্ত করেছ এবং আমি যে সৃজনশীল প্রশ্নগুলো পড়িয়েছিলাম সেগুলো পড়েছ। তোমরা যখন বিদ্যালয়ে লেখাপড়া করো বাবা, তখন তোমাদের সিলেবাস যদি ক্লাসে কমপ্লিট হয়ে যায়, তারপর আমরা কি করি, যখন তোমাদের এক্সাম চলে আসে তখন আমরা ক্লাসে সেই পড়াগুলো রিভিশন করিয়ে দিই। তাই এখন তোমাদের একটা এক্সাম অলরেডি হয়ে গেছে, আবার 22 তারিখে তোমাদের আরেকটা এক্সাম আছে। সেই এক্সামের জন্য আমি আজকে আবার একটু এই প্রশ্নটা নিয়ে পুনরালোচনা করতে চাই। তোমরা সবাই খাতা কলম ও বই নিয়ে মনোযোগী হও। আর মনে রাখবে, এর আগে আমি প্রশ্নগুলো তোমাদের পড়িয়েছি, আজকে আবার রিভিশন করাচ্ছি। তাই আজকে আমি দুইটা প্রশ্ন আর তোমাদের পড়িয়ে দিব না। একটা প্রশ্ন তোমাদের আমি বুঝিয়ে পড়িয়ে দিব, আর একটা প্রশ্ন তোমরা নিজেরা অধ্যায় ভালোভাবে আয়ত্ত করে নিজেরা প্রশ্ন উত্তর তৈরি করবে। ঠিক আছে? সবই যদি আমরা তৈরি করে দেই তাহলে তো আর তোমরা কোনো চেষ্টাই করবে না, তাই না? সৃজন অর্থ সৃষ্টি করা, তৈরি করা। তোমরা নিজেরা পড়ে নিজেরা তৈরি করবে। ঠিক আছে? মনে করো, তোমার মা যখন রান্না করে ডাইনিং টেবিলে তোমাদের জন্য খাবারটা রেডি করে রাখে, তখন যদি তোমরা টেবিলে গিয়ে মুখে খাবারটা নিজে হাতে তুলে নাও, তখনই কিন্তু তোমাদের খাবারটা পেটে যায়। আর যদি ডাইনিং টেবিলে না যাও বা খাবার তুমি নিজে না খাও, তখন কিন্তু খাবারটা তোমার পেটে যাবে না, ওই রান্না অবস্থায় খাবারটা হাঁড়িতে পড়ে থাকবে। তাই এখানে আমিও তোমাদের পড়া বুঝিয়ে দিব, আবার তোমরা নিজেরাও প্রশ্ন উত্তর অধ্যায় পড়ে তৈরি করে নিবে, তাহলে সবই তোমাদের আয়ত্তে এসে যাবে। ঠিক আছে? তাহলে এসো আমরা মূল পাঠে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা উদ্দীপকটি একবার পড়ে নাও, ভালোভাবে বুঝে নাও। আমি তোমাদের একটু সময় দিলাম উদ্দীপকটি পড়ার এবং বোঝার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উদ্দীপকটি ভালোভাবে পড়েছ। নিশ্চয় বুঝতে পারছো উদ্দীপকে কি বলা হয়েছে। দেখো, অর্থনৈতিক খাত। এ খাত হচ্ছে শিল্প আর বি খাত হচ্ছে কৃষি, তাই না? অর্থনীতির প্রধান খাত হচ্ছে তিনটি, তোমরা জানো। এখানে দুইটি খাতের কথা উল্লেখ করা আছে।
তোমরা উদ্দীপকটি ভালোভাবে পড়বে এবং বুঝে নিবে যে এখানে কি চেয়েছে বা কি বোঝানো হয়েছে। তারপর তোমরা প্রশ্ন পড়ে ভালোভাবে বুঝে উত্তর লিখবে। দেখো প্রশ্ন ক, বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কয়টি? তোমরা নিশ্চয়ই জানো, আমি এর পূর্বেও তোমাদের বলে দিয়েছি ক্লাসে। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হচ্ছে 3টি। স্নেহের শিক্ষার্থীরা মনে রাখবে, ক নম্বরের উত্তর হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, এক কথায় উত্তর। তাই বলে তোমরা শুধু যদি লিখো 3টি তাহলে কিন্তু উত্তরটা ভালো হয় না, স্ট্যান্ডার্ড হয় না, এটা লো স্ট্যান্ডার্ড হয়ে যায়, তাই না? তাই তোমাদেরকে স্ট্যান্ডার্ড উত্তর লিখতে হলে লিখতে হবে বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হচ্ছে 3টি। এবার এসো প্রশ্ন খ, শিল্পের জন্য দক্ষ উদ্যোক্তা কেন প্রয়োজন? তাহলে আমরা উত্তরটা জেনে নেই। শিল্প পরিচালনায় উদ্যোক্তার ভূমিকা অনস্বীকার্য। উদ্যোক্তা শিল্পের বিভিন্ন উপাদান বা উপকরণকে একত্রিত করে শিল্প কারখানার সফল কার্যাবলী পরিচালনা করে থাকে। শিল্পপণ্যের কাঁচামাল উৎপাদন বা নির্বাচন করা থেকে শুরু করে পণ্য বাজারজাত করা অর্থাৎ বণ্টন করা পর্যন্ত সকল যাবতীয় কার্যাবলী পরিচালনায় উদ্যোক্তা দক্ষতার সাথে ভূমিকা পালন করে। তাই উদ্যোক্তা দক্ষ হলে উৎপাদন থেকে শুরু করে বণ্টন পর্যন্ত সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, যা উক্ত শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যে কোনো শিল্পের জন্য দক্ষ উদ্যোক্তা অপরিহার্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছ যে কেন দক্ষ উদ্যোক্তা প্রয়োজন। মনে করো যে একটি শিল্প কারখানা তৈরি হলো, একজন উদ্যোক্তা শিল্প কারখানা তৈরি করলেন, সেই শিল্প কারখানায় যেসব দ্রব্য উৎপাদিত হবে সেই সব দ্রব্য উৎপাদনের জন্য সেই শিল্পপণ্যের কাঁচামাল উৎপাদন বা নির্বাচন করা থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত, অর্থাৎ এর মধ্যে শ্রমিকও নিয়োগ করতে হবে, দক্ষ শ্রমিক নিয়োগ করে সেই শ্রমিকেরা উৎপাদন করবে, উৎপাদন করার পর তার মান যাচাই করা হবে, তারপর বাজারজাত করা হবে, তাই না? এই পর্যন্ত সমস্ত কার্যাবলী পরিচালনা হয়ে থাকে উদ্যোক্তার নেতৃত্বে। তাই উদ্যোক্তা যদি দক্ষ হয় তাহলে উৎপাদনও ভালো হবে, আর উৎপাদন থেকে শুরু করে বণ্টন পর্যন্ত সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, আর এর ফলে শিল্পের বিকাশ ঘটবে। তাই যে কোনো শিল্পের জন্য দক্ষ উদ্যোক্তা অপরিহার্য। এবার দেখো প্রশ্ন গ, এ খাতের উন্নয়নের উপর কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভরশীল ব্যাখ্যা করো। এখানে দেখো শিক্ষার্থীরা, এ খাত হচ্ছে শিল্প আর বি খাত হচ্ছে কৃষি। প্রশ্ন এসেছে এ খাতের উন্নয়নের উপর অর্থাৎ শিল্পের উন্নয়নের উপর কিভাবে কৃষির বি খাত বা এ খাতের উন্নয়নের উপর কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভরশীল ব্যাখ্যা করো। অর্থাৎ শিল্পের উন্নয়নের উপর কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে আমাদের দেশের, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। শিক্ষার্থীরা আমরা তাহলে উত্তরটা জেনে নেই। ছকে প্রদর্শিত এ খাতটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত শিল্প। অনুন্নত অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর প্রধান খাত হচ্ছে কৃষি।
কিন্তু কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হলে কৃষির তুলনায় শিল্প খাতের উপর অধিক গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমাদের অর্থনীতির কাঠামোর প্রধান খাত হচ্ছে কৃষি, কিন্তু কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হলে কৃষির তুলনায় শিল্প খাতের উপর অধিক গুরুত্ব দিতে হবে। ক্ষুদ্রায়তন বিশিষ্ট বিপুল জনসংখ্যার ভারে আক্রান্ত কৃষি নির্ভর এই বাংলাদেশ। শুধুমাত্র কৃষির উন্নয়ন দ্বারা এদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধন সম্ভব নয়। অর্থনীতির আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তর, অর্থনৈতিক ভিত্তির বৈচিত্র্যায়ন, ক্রমবর্ধমান উৎপাদনশীলতা অর্জন, বাহ্যিক ব্যয় সংকোচন, প্রযুক্তিগত অগ্রগতি, ত্বরিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের আয় ও জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি হচ্ছে শিল্পোন্নয়নের সুফল। এখানে বলা হয়েছে যে আমাদের দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, আর এই জনসংখ্যার ভারে আমাদের এই আক্রান্ত কৃষি নির্ভর বাংলাদেশ। তাই শুধুমাত্র কৃষির উন্নয়ন দ্বারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত সম্ভব নয়। এজন্য শিল্পের উন্নয়ন দরকার, যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, বাহ্যিক ব্যয় সংকোচন, প্রযুক্তিগত অগ্রগতি ইত্যাদি কাজের জন্য শিল্পোন্নয়নের উপর আমাদের নির্ভর করতে হবে বা শিল্পের উপর নির্ভর করতে হবে। শিল্প ভোগদ্রব্য থেকে শুরু করে মূলধন দ্রব্য উৎপাদন, কৃষির প্রয়োজনীয় উপকরণ সরবরাহ ও কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ সবই এর আওতাভুক্ত। তাহলে শিল্পের আওতাভুক্ত কি কি? ভোগদ্রব্য থেকে শুরু করে মূলধন দ্রব্য উৎপাদন, কৃষির প্রয়োজনীয় উপকরণ সরবরাহ ও কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ সবই হচ্ছে শিল্পের অন্তর্ভুক্ত। আমাদের দেশে শিল্পোন্নয়ন ঘটলে কৃষির উপর নির্ভরশীলতা হ্রাস পাবে এবং কাঁচামালের উপযুক্ত ব্যবহার ও পণ্যাদির ন্যায্য মূল্য নিশ্চিত হবে। বলা হয়েছে শিল্পোন্নয়ন যদি দ্রুত ঘটে আমাদের দেশে, তাহলে কৃষির উপর নির্ভরশীলতা অনেকটা কমে যাবে ও কাঁচামালের উপযুক্ত ব্যবহার ও পণ্যাদির ন্যায্য মূল্য নিশ্চিত হয়ে যাবে। আর এছাড়াও কি হবে? শিল্পোন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়বে, জাতীয় ও মাথাপিছু আয় বৃদ্ধি পাবে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধিত হবে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে যখনই কর্মসংস্থান বেড়ে যাবে দেশে, তখন কি হবে? বেকার সমস্যা অনেকটা কমে যাবে, তখন জাতীয় ও মাথাপিছু আয় বৃদ্ধি পাবে এবং জনগণের জীবনযাত্রার মান কি হবে? উন্নত হবে। আর এভাবেই আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধিত হবে। মনে করো যে আমাদের দেশের যে অধিকাংশ জনসংখ্যা বেকার, এই বেকার থাকার কারণ হচ্ছে উপযুক্ত কর্মসংস্থানের অভাব, উপযুক্ত দক্ষতার অভাব, শিক্ষার অভাব। আবার অনেক শিক্ষিত যুবকও বেকার হয়ে আছে কর্মসংস্থানের অভাবে, চাকরি পাচ্ছে না। যদি আমাদের কর্মসংস্থান বাড়ানো হয়, তাহলে আমাদের অনেক বেকার জনগণ কি করবে? চাকরি পাবে বা কাজ করার সুযোগ পাবে, ফলে তারা বেতন পাবে, তাদের জীবন মান উন্নত হবে। আর জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধিত হবে। সুতরাং বলা যায়, শুধুমাত্র কৃষির উপর নির্ভর করে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়। উদ্দীপকে উল্লেখিত এ খাত অর্থাৎ শিল্প খাতের উন্নয়নের উপর অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভরশীল।
স্নেহের শিক্ষার্থীরা, এবার এসো ঘ নম্বর প্রশ্ন। এ ও বি খাত পরস্পর পরিপূরক মূল্যায়ন করো। পরস্পর পরিপূরক অর্থাৎ একটি অপরটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, বা এ ও বি খাত পরস্পর নির্ভরশীল মূল্যায়ন করো। তাহলে এসো উত্তরগুলো তোমরা জেনে নাও। এ ও বি খাত পরস্পর পরিপূরক। ছকে প্রদর্শিত এ ও বি খাতটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান দুটি খাত, শিল্প খাত ও কৃষি খাত। এখানে বলা হয়েছে যে এ ও বি খাত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান দুটি খাত, একটি হচ্ছে শিল্প খাত, একটি হচ্ছে কৃষি খাত। বাংলাদেশ একটি নিম্ন আয়ের উন্নয়নশীল দেশ। বাংলাদেশের অর্থনীতি বহুলাংশে কৃষি নির্ভর। কৃষি আয়ের উপর নির্ভর করেই আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল রয়েছে। তাহলে কি বুঝলে? বাংলাদেশ হচ্ছে একটি নিম্ন আয়ের উন্নয়নশীল দেশ, আর বাংলাদেশের অর্থনীতি বহুলাংশে কৃষি নির্ভর, এটা তোমরা সবাই জানো। আর কৃষি আয়ের উপর নির্ভর করে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল রয়েছে। দেশের মোট শ্রমশক্তির 47.5% কৃষি খাতে নিয়োজিত, কিন্তু এই কৃষি খাতের উন্নতি ও আধুনিকায়নের জন্য বিভিন্ন কৃষি সরঞ্জাম ও সারের যোগান দেয় শিল্প খাত। শিল্প খাতে উৎপাদিত উন্নত কৃষি যন্ত্রপাতি ও উন্নত মানের সার কৃষি পদ্ধতি ও উৎপাদন প্রক্রিয়াকে আরও আধুনিক মানের পর্যায়ে নিয়ে যায় এবং এই খাতে আয়কে ত্বরান্বিত করে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? বাংলাদেশের অর্থনীতি বহুলাংশে কৃষি নির্ভর, আর আমাদের দেশের মোট শ্রমশক্তির 47.5% কৃষিখাতে নিয়োজিত। কৃষিখাতের উন্নতি ও আধুনিকায়নের জন্য বিভিন্ন কৃষি সরঞ্জাম ও সারের যোগান দেয় কে? শিল্প খাত। এই যে আমাদের এখন কৃষি ব্যবস্থা এত উন্নত হয়েছে, উন্নত সার, উন্নত বীজ আমরা পাচ্ছি, তারপর চাষাবাদ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, পাওয়ার টিলার, ট্রাক্টর, এগুলোর মাধ্যমে আমাদের চাষাবাদ অনেক উন্নত হচ্ছে। আর ফলে কি হচ্ছে? আমাদের কৃষির উন্নয়ন হচ্ছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে। আর এই যে কৃষির যে উন্নতি ও আধুনিকায়নের জন্য বিভিন্ন কৃষি সরঞ্জাম ও সারের যোগান দেওয়া, এগুলো কাজ করে থাকে কে এর পিছনে? শিল্প খাত। তাই শিল্প খাত ও কৃষি খাত পরস্পর পরিপূরক। আবার শিল্পের প্রসারের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টিতে সহায়তা করে কৃষি খাত। এই দেখো, শিল্প কারখানায় যে শিল্পের কাঁচামালগুলো আসে, সেই কাঁচামালগুলো আসে কৃষি থেকে। তাই শিল্পের প্রসারের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টিতে কে সহায়তা করে? কৃষি খাত সহায়তা করে। আমাদের দেশের অধিকাংশ শিল্প কৃষিভিত্তিক। তাছাড়া কৃষি উৎপাদনের উপর ভিত্তি করে আমাদের দেশে আঞ্চলিক শিল্পায়ন ঘটেছে। পক্ষান্তরে এসব শিল্পের প্রসারের ফলে কাঁচামালের বর্ধিত চাহিদার কারণে কৃষি উৎপাদন বাড়বে, কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাবে। অর্থাৎ শিল্প কারখানায় যেসব তৈরি হচ্ছে বা তার কাঁচামাল ও শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি করছে কৃষি খাত। আর কৃষি উৎপাদনের উপর ভিত্তি করে আমাদের দেশে আঞ্চলিক শিল্পায়ন ঘটছে। আর এসব শিল্পের প্রসারের ফলে কাঁচামালের বর্ধিত চাহিদার কারণে কৃষির উৎপাদনের বাড়বে,
কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাবে। অর্থাৎ কৃষির উৎপাদন যখন বাড়বে তখন কৃষক তার যে উৎপাদিত পণ্য তার ন্যায্য দাম কৃষক পাবে। আর যখনই ন্যায্য দাম কৃষক পেয়ে যাবে তখন কি হবে? কৃষকদের জীবনমান উন্নয়ন হবে, তার আয় বাড়বে, মাথাপিছু আয় বাড়বে, আর তারা উচ্চ হারে বিনিয়োগ করতে পারবে। শিল্পের মাধ্যমে কৃষির আধুনিকায়নের মধ্য দিয়ে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারলে আমদানি ব্যয় বাঁচবে, যা শিল্পায়নে ব্যয় করা যাবে। তাই বলা যায় শিল্প ও কৃষি খাত পরস্পর এ ও বি খাত পরস্পর পরিপূরক। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমাদের বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হলে কি করতে হবে? কৃষি খাত এবং শিল্প খাত এই দুটি খাতের উপরই গুরুত্ব দিতে হবে। তাই বলা যায় কৃষি ও শিল্প খাত তথা উদ্দীপকের এ ও বি খাত পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত বা পরস্পর পরিপূরক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার এসো প্রশ্ন 2। উদ্দীপকটি দেখো তোমরা। কৃষি, শিল্প ও সেবা, এটাই হচ্ছে উদ্দীপক। এখন দেখো উদ্দীপকটি তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো কি আছে উদ্দীপকে। আমাদের বাংলাদেশের অর্থনীতির যে প্রধান 3টি খাত, সেই 3টি খাতের উল্লেখ এখানে করা আছে। এখন দেখো প্রশ্ন, মেশিন টুলস কারখানা কোথায় অবস্থিত? তোমরা এই অধ্যায়টি নিশ্চয়ই ভালোভাবে আয়ত্ত করেছো। এই অধ্যায়ের ভেতরেই এর উত্তরটা দেয়া আছে, তোমরা পড়ে খুঁজে নেবে। খ, ইপিজেড কি বুঝিয়ে লিখো। এটার উত্তরও তোমাদের অধ্যায়ে দেয়া আছে। প্রশ্ন ঘ, উদ্দীপকের কোনটি অবস্তুগত খাত ব্যাখ্যা করো। প্রশ্ন ঘ, বাকি দুটি খাতের পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা করো। বাকি দুটি খাত অর্থ কি বোঝো? উদ্দীপকের কোনটি অবস্তুগত খাত? এই 3টি খাতের মধ্যে একটি আছে অবস্তুগত খাত, অবস্তুগত খাত, তা ব্যাখ্যা করতে বলছে। আর ঘ নম্বরে বলেছে এই যে অবস্তুগত খাত, গয়ের উত্তর, সেই অবস্তুগত খাত বাদ দিলে আরও দুটি যে খাত থাকে সেই বাকি দুটি খাতের পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটা প্রশ্নের উত্তর তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম। এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজে তৈরি করবে। আমি আগেই বলেছি, আবারও বলছি, অধ্যায়টি ভালোভাবে পড়ো, আয়ত্ত করো, তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা ভালোভাবে গুছিয়ে লিখতে পারবে। ঠিক আছে? তোমাদেরও চেষ্টা করতে হবে বাবা, পরিশ্রম করতে হবে, কারণ তোমরা সবাই জানো ইন্ডাস্ট্রি ইজ দি কে টু সাকসেস, তাই না? তাই পরিশ্রম না করলে কখনো তোমাদের রেজাল্ট ভালো হবে না। তোমরা অনেক বেশি লেখাপড়া করবে, অনেক বেশি লিখবে, অনেক বেশি পড়বে। আরও একটি কথা বলছি শিক্ষার্থীরা, এখন তোমাদের হাতে অফুরন্ত সময়। তোমরা বাবা এখন ক্লাস 9-এ পড়ো। তোমরা ভালো মন্দ বোঝার ক্ষমতা অর্জন করেছো নিশ্চয়ই। এই অফুরন্ত সময়ে তোমাদের পড়া যখন শেষ হয়ে যাবে তখন তোমরা বাড়িতে বাবা মার কাজে সাহায্য করবে। এতে তোমাদের নিজেরও কাজ শেখা হবে, বাবা মাও একটু আনন্দ পাবে, তাদের একটু শরীরে রেস্ট হবে। আর তোমরা যদি বাবা মার কাজে সাহায্য করো তাহলে তোমাদের বাবা মা তোমাদের জন্য অনেক দোয়া করবে। তোমাদের বেহেশত পাওয়ার পথ কি হবে? এগিয়ে আসবে তোমাদের দিকে, তাই না? আর একটি কথা, তোমরা কখনোই বাবা মার অবাধ্য হবে না। বাবা মার আদেশ নির্দেশ মেনে চলবে, ঠিকমতো নামাজ পড়বে, কখনো বড়দের অবাধ্য হবে না। আর তোমাদের বাড়িতে যদি
কোনো প্রবীণ ব্যক্তি, যেমন তোমার দাদা দাদি, নানা নানি, আরও যদি মুরব্বি কেউ থেকে থাকেন, তোমরা তাদের প্রতি অবশ্যই স্পেশাল কেয়ার নিবে। কারণ এই প্রবীণ ব্যক্তিরা শারীরিকভাবে খুবই দুর্বল থাকে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। তাই তোমরা তাদেরকে বিশেষ যত্ন নিবে, তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না সেগুলো খেয়াল রাখবে, আর তাদের কাছে বসে তাদের সাথে কুশল বিনিময় করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের দোয়া নিবে যাতে তোমরা বেহেশত পেতে পারো, তাদের দোয়া নিয়ে যাতে তোমরা সব কাজে সাকসেস হতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।